পুরুষ মানুষ হলো সোনার আংটি। যতই বেঁকা হোক টেরা হোক, সোনার জিনিসের মূল্য যেমন কমে না, তেমন পুরুষ মানুষদের নাকি মূল্য কমে না। আর মেয়ে মানুষ যতই খাঁটি হোক না কেন, ওর মধ্যে খুঁত থাকবেই থাকবে। তো হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজ হচ্ছে বিপত্তারিণী পুজো, তার সাথে ছিল আমার প্রচুর অর্ডার। তো সব কিছু করে উঠতে উঠতে আমি শেষ বলতে পারো। তো এখন দেখো প্রীতম সকালবেলায় উঠে আমাকে আটাটা মেখে দিচ্ছে, তার কারণ আমি না তখন স্নানে গেছিলাম। তো আমি প্রীতমকে বললাম, প্রীতম তুমি কি একটু আটাটা আমাকে মেখে দিতে পারবে? যেহেতু উপোস ছিলাম সেই কারণে আমার না সকাল থেকে যে ওষুধগুলো খাই সেই ওষুধগুলো খেতে পাইনি। কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমি এক মুখ হাসি নিয়ে কাজ শুরু করেছি। তার কারণ হচ্ছে রান্নাঘরটা হচ্ছে আমার কাছে লক্ষ্মী ঘর। আর আমাকে কিন্তু ওই বাড়িতে থাকাকালীন অনেকেই জিজ্ঞেস করেছিলে যে বৃষ্টিদি তুমি কেন রান্নাঘরে ধূপ দেখাও। ওই যে তোমাদেরকে প্রথমেই বললাম যে রান্নাঘরটা আমার কাছে লক্ষ্মী ঘর, সেই কারণে রান্নাঘরেও ধূপ দেখাই। আর শিল নোড়াকে না আমরা মা ষষ্ঠী বলে পুজো করি, তো সেই কারণেও বলতে পারো। তো রান্নাঘরে ধূপ দেখাই, ঠাকুরের কাছে ধূপ দেখাই, দিয়ে সব কাজ শুরু করি। সব কাজ বলতে স্নান করে যখন ধূপ দেখাই তখনই দেখাই আর কি, সন্ধ্যের সময়ও ধূপ দেখাই। তো দেখো এখানে না অর্ডার এসেছিলো, সেই অর্ডারের লুচি হচ্ছিল। আর আজকে না পুরো যেহেতু ভেজ ছিল সেই কারণে। আর এখানে প্রীতম আমাকে যেহেতু আটাটা মেখে দিয়েছিল, তো আমি চটাচট লই কেটে এগুলোকে সঙ্গে সঙ্গে বিলে নিচ্ছি। তো এখানে অর্ডারের লুচি হয়েছিল প্রায় 50টা। হ্যাঁ গো, প্রচণ্ড পরিমাণে এগুলো বিলে ভাজতে কষ্ট হয়েছিল, কিন্তু ওই যে মনের জোর, মুখে হাসি। মনের জোর থাকলে তুমি সব কিছু বাধা অতিক্রম করতে পারবে। আর আমার মনের জোর জানো তো আমার মায়ের মতো, আমার অনেকখানি মনের জোর আছে। আমার মাও ছোটোর থেকে লড়ছে রোগ জ্বালা নিয়ে। সত্যি কথা বলতে আমার মায়ের হার্টের প্রবলেম ছিল, তো সেই কারণে মাকে না ছোটোর থেকেই অনেক শরীর নিয়ে প্রবলেম ফেস করতে হয়েছে। এখনও পর্যন্ত জানো তো লড়ে যাচ্ছে। শুধুমাত্র আগে লড়তো ওই আমাদের কথা ভেবে ছোটোবেলাতে, আর এখন আমি শুধু মায়ের কাছ থেকেই শুধু মনের জোরটা পাই। সত্যি কথা বলতে আমি সবসময় ভাবি আমার মা যদি এত রোগ জ্বালা নিয়ে এত কিছু করতে পারে, এত বড় সংসারটা টেনে দিতে পারে, আমাদেরকে মানুষ করে বিয়ে দিয়ে এত সুন্দর করে সেটেল করতে পারে, তাহলে আমি কেন পারবো না? আমার মধ্যে কিছুই হয়নি, আমি এখন ভালো আছি, তো আমাকে তো আরোই ভালোভাবে পারতে হবে। তো দেখো এখানে সব লুচিগুলো ভাজা শুরু করে দিয়েছি। আর আজকে লুচির রিভিউ খুব ভালো পেয়েছি। লুচি আর আলুর দম করেছিলাম, তো আলুর দমটা একটু ইউনিকভাবে বানিয়েছিলাম। তো মানে পোলাওয়ের সাথে যে আলুর দমটা যায় সেইভাবে আমি কিন্তু বানাইনি আলুর দমটা, এটা অন্যভাবে বানিয়েছিলাম। তো লুচি আলুর দমের রিভিউ খুব ভালো পেয়েছি আজকে। যতজন নিয়েছে ততজনই খুব ভালো রিভিউ দিয়েছে। আসলে কি জানো তো, পুরুষ মানুষরা যদি সংসারে একটা কাজ খুব সুন্দরভাবে করে না, তো তাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায় সবাই। কি কথায় আছে না, পুরুষ মানুষ হচ্ছে সোনার আংটি। কালকে তো আমি বলেছিলাম যে আজকে আমি একটা ভেজ কম্বো রাখবো, তার কারণ হচ্ছে আজকে হচ্ছে বিপত্তারিণী বল, আমি তো করি, তো মাছ মাংস এগুলো তো ঘাটাঘাটি করবো না আজকে, সেই কারণে ভেজ থালি রেখেছিলাম। তো আজকে অর্ডার এসছে, তো সেইগুলোই করলাম। টোটাল 30খানা লুচির অর্ডার এসছে, প্লাস তার সাথে আলুর দম। মানে ভেজ রাখার চেষ্টা করেছি, এখনও আসবে কিনা জানি না, কারণ আসছে তো তাই স্নান টান করে টোরে আমি সব করছি, কারণ আমাদেরও আজকে ওই লুচি আলুর তরকারি এসবই হবে, সেই কারণে। তো দেখো এখানে আমি আর অর্ক চলে এসেছি, আর প্রীতমও এসছে পুজো দিতে ঠাকুরের। তো এখানে সব কিছু আমি রেডি করেছিলাম, শুধু সুতোটাই আমার রেডি করা ছিল না, কারণ আমি দূর্বাঘাস পাইনি, সেই কারণে আমার রেডি করা হয়নি। তো সেই কারণে আমি রেডি করছিলাম। তা করতে করতে আরও একজন দিদি এখানে পুজো দিতে এসেছিলো। আর এই ঠাকুর মন্দিরটা চিনতে পারছো, আমাদের আগের বাড়ি, কিন্তু সেই আগের বাড়ি ঠাকুর মন্দিরে আমি গেছিলাম পুজো দিতে। তো যেহেতু বললাম না তোমাদেরকে, আমার শরীর ঠিক থাকলে আমি ঠিক মায়ের কাছে চলে যাব। আর আমি তো জানি আমার মা আমার সাথে আছে, মাথার উপর সবসময় ছত্রছায়া হয়ে থাকবে। নিজেকে, নিজের সংসারকে, নিজের পরিবারকে বলতে পারো পুরোপুরি মায়ের উপর ছেড়ে দিয়েছি। হ্যাঁ, সংসারের দায়িত্বগুলো হয়তো আমাকে পালন করতে হবে, তবে হ্যাঁ আমার সংসারটা রক্ষা করার দায়িত্ব মায়ের। কোনো রকম অসুখ বিসুখ, বিপদ আপদ, কোনো রকম খারাপ মানে ছায়ার থেকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে মায়ের। বাকিগুলো যেগুলো আমার রক্ষার দায়িত্ব সেগুলো আমি করব। আর এখানে কিন্তু এগুলো অর্ক ভিডিও করছিল। আর এদিকে দেখো পুজো মোটামুটি হয়ে গেছে। তো এখানে আমি এখন গেছিলাম ধূপ দেখাতে। এবার তোমরা অনেকেই বলবে দিদি শাড়ি কেন পরনি? বিশ্বাস করো এই অর্ডার সামলে আবার শাড়ি পরা
করা, আমি যে পুজো দিচ্ছি এই করছি না, মানে আমার প্রচণ্ড চাপ ছিল আজকে, সকাল থেকে প্রচুর চাপে ছিলাম। তো প্রীতমও ভয় পাচ্ছিলো যে এতগুলো অর্ডার আমি কমপ্লিট করতে পারবো কি না, উপোস করে আছি, ঠাকুর পুজো আছে, একটা টাইমের ব্যাপার থাকে। তো বিশেষ করে আমার ওইসব করার পর না মানে টাইম পাইনি যে শাড়িটা, নাহলে আমার না লাল পাড় সাদা শাড়ি ছিল, ভেবেছিলাম পরে ঠাকুরের পুজো দিতে আসবো, বের করেও রেখেছিলাম। কিন্তু কি করব বলো, আমার হলো না, কারণ বামুন ঠাকুর চলে যাবে, আর বামুন ঠাকুর চলে গেলে আমি তো আর পুজো দিতে পারবো না, সেই কারণে। আর চোখ মুখ দেখতে পাচ্ছ একদম বসে গেছে। তো আমি এসে আবার আমাকে আলুর দমের প্রিপারেশনটা করতে হলো, কেননা আবার অর্ডার এসছে, মানে যে অর্ডারটা এসছিলো সেটা তো গেল প্রীতম দিয়ে এসছে, আবার একটা অর্ডার এসছে, তো সেইটার আমাকে দিতে হবে। এইটার অর্ডার হচ্ছে মোটামুটি ওই 20খানা লুচি লাগবে, তো সেইটাই প্রীতম বললো দিতে যেতে হবে। তো ওইদিকে আবার আমাকে আলুর দমটা, লুচিটা নাই আমার কাছে ঠিক ছিল, মানে আটা মাখাই ছিল, কারণ আমিও তো আজকে লুচিই খাবো, সেই কারণে আমার লুচি মাখাই ছিল আটা, তো সেখান থেকেই করে দিলাম। আর এইদিকে দেখো আলুর দমটা তাড়াতাড়ি করে কষাচ্ছি। এই আলুর দম সবার খুব ভালো লেগেছে জানো তো, মানে বলতে পারো আমি এমন কিছু আজকে যত্ন করে আলুর দম রান্নাই করতে পারিনি। লাস্টে যখন আমি নিজে খেয়েছি তখনও আমার এত ভালো লেগেছে আলুর দমটা, কি বলবো তোমাদেরকে, মানে বলে না মায়ের আশীর্বাদ আছে, সেই মা আজকে আমাকে পার করেছে। তার সাথে সাথে দেখো ওইদিকে প্রীতমও আমার জন্য একটুখানি কফি বানাচ্ছিল, কেননা ওই পুজো টুজো করে এসে ঠাকুরের একটু জল প্রসাদ খেয়ে না আমার না মাথাটা খুব ধরে গেছে, আমি না এই মুহূর্তে না লুচি খেতে পারবো না। তো সেই কারণে আমি প্রীতমকে বললাম, প্রীতম আমাকে একটু কফি করে দেবে। তো ও দেখো কফি কাপ টাপ সব এগুলো ধুয়ে দিল, তো ধুয়ে দিয়ে তারপরে কন্টেনারগুলো যেগুলো অর্ডার যাবে সেই কন্টেনারগুলো বার করতে গেল। তো এই যে আমি সব গুছিয়ে দিচ্ছি, মানে যেটা কম্বো ছিল সেইগুলো সব গুছিয়ে রেখে দিচ্ছি। তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ তার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আশীর্বাদ করে যেও যারা রয়েছো, আর পাশে থেকেও তাহলেই হবে আমার কাছে। সকাল থেকে রাত অবধি মেয়েরা ঠিক যতটাই কাজ করুক না কেন, দেখবে তবু মেয়েদের কাজের মধ্যে একটা না একটা খুঁত মানুষ ধরবে, সে যেই হোক, তোমার মা হোক, বাবা হোক, যেই হোক, শ্বশুর শাশুড়ি যেই হোক না কেন, ঠিক খুঁত ধরবে। কিন্তু দেখবে কোনো ছেলে মানুষ যদি কোনো কাজ করে দেয় তো তার খুঁত কেউ ধরে না, তখন শুধু একটা কথাই আসে, ছেলে মানুষ করে দিয়েছে, এটাই অনেক বড় কথা, আবার কি চাই। তো কিন্তু এই জিনিসটা কিন্তু একটা মেয়ের ক্ষেত্রে হয় না, উপোস করুক, জ্বালা করুক, যাই করুক। দেখো এই কথাটা কিন্তু আমার ক্ষেত্রে বলে না, যদিও বা প্রীতম আর আমি দুজনেই হাতে হাত মিলিয়ে কাজ করি, কিন্তু এই কথাগুলো কিন্তু একটা টাইম আমাকেও শুনতে হয়েছে, প্রচুর পরিমাণে শুনতে হয়েছে। শরীর খারাপ থাকুক, জ্বর জ্বালা থাকুক, যাই থাকুক না কেন, মানে তোমাকে প্রপারভাবে কাজ করে, মানে আমি নিখুঁতভাবে কাজ করলেও ঠিক দিনের শেষে একটা না একটা খুঁত আমাকে শুনতে হয়েছে, মানে সেইটার মধ্যে হয়তো খুঁত না থাকলেও আমাকে শুনতে হয়েছে বলতে পারো। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, এই সমাজটা মেয়েদেরকে এত ফ্যানলার চোখে কেন দেখে গো? ছেলে হলে শাঁখ বাজায়, কিন্তু মেয়ে হলে আতুর ঘরের দিকে এখনও কেউ পর্যন্ত যায় না। এখনও পর্যন্ত হসপিটালে অনেক মেয়ে হয়, যদি মেয়ে সন্তান হয় না বৌমাদের, তো সেই মেয়েকে দেখতে পর্যন্ত যায় না, এখনও আছে, এখনকার দিনেও আছে। কিন্তু ছেলে হলে বা নাতি হলে একদম মুখে হাসি নিয়ে, সোনার আংটি নিয়ে একদম দেখতে চলে যায়। আমি সত্যিই বুঝি না এখনও পর্যন্ত ছেলে মেয়ের তফাৎটা কেন। তা বলে কিন্তু আমি এটা একবারও বলছি না যাদের মেয়ে সন্তান হয় তারা খুব ভাগ্য করে মা হয়, আর যাদের ছেলে সন্তান হয় তাদের কিন্তু ভাগ্য নেই। আমি একটা কথাই বলবো, মা হওয়াটাই ভাগ্যের ব্যাপার, সেটা মেয়ে হোক বা ছেলে হোক। তবে আমি মেয়ে হয়ে একটা কথাই বলতে চাই, এখনও পর্যন্ত মেয়েদেরকে অনেক বিষয়ে কোণঠাসা করে রাখা হয়, মেয়েরা অনেক কিছু করতে পারে না। তো যাই হোক, এখানে অর্ডারগুলো পার্সেল করে দিয়ে, মানে ভালো করে প্যাকিং করে দিয়ে আমি একটুখানি কফিটা নিয়ে বেলকনিতে দাঁড়িয়েছিলাম। একটা জিনিস খুব ভালো হয়েছে এই বাড়িতে জানো তো, আমার যখনই মন হয় একটু চা নিয়ে, চায়ের কাপ নিয়ে, কফির কাপ নিয়ে আমি বেশ বেলকনিতে বসে বসে চা খেতে পাই বা কফি খেতে পাই, আমার বেশ ভাল লাগে। তো আজকে আবার যাচ্ছি অর্ডার দিতে, এইখানে এয়ারভিউ এখানে আছে এবং আর একটা হসপিটাল আছে ওইদিকে অর্ডার দিতে পরপর। আজকে যেহেতু ভেজ আছে, ভেজের অর্ডার আছে, তো দেখি তারপরে আবার সন্ধ্যেবেলায় অর্ডার আবার প্লেস করার আছে। প্রীতম এটা কোথায় অর্ডার দিতে গেছিলো জানি না, তবে আমাকে একটুখানি বলে গেছিলো অনেকটা টাইম লাগবে আমার আসতে, কারণ অনেকটা দূর। আর আমাদেরকে ডেলিভারি চার্জ প্রোভাইড করে, তাদেরকে আমরা দূরেও দিয়ে দিই, কিন্তু ডেলিভারি চার্জটা আমরা নিই, কেননা আমাদের না ডেলিভারি চার্জটা না নিলে না একদমই মানে প্রফিট হয় না বলতে পারো। তো একবার গেছিলাম পুজো দিতে, মানে যে বাড়িতে আমরা থাকতাম সেই বাড়িতে তো কালী মন্দির, মায়ের মন্দির ছিল, তো সেখানে গেছিলাম পুজো দিতে। একবার গেছি, সেই ঘুরে এলাম, আসলে মানে পুরোই চলে গেছিলো। আবার কিছুক্ষণ পরে আবার এলো, দিদি বললো যে দেখো ওখানে নাম্বার আছে, ওখান থেকে ফোন করে নাও, পেয়ে যাবে। নিয়ে গেছিলাম, পুজো টুজো দিলাম, তারপরে দিদিদের সাথে একটু কথাবার্তা হলো।
তারপরে এসে আবার জেঠিমাদের পুজো হয়েছিল, সেইখানে প্রসাদ টোসাদ দিল, সব কিছু করে আবার অর্ডার ছিল সকাল থেকে, সে প্রীতম গেছে অর্ডার দিতে। মানে ভাবতে পারবে না, উপোস করে অত রান্না করা, প্লাস না খেয়েছিলাম তখন, এখন একটুখানি পেটে খাবার পড়লো তো একটু শান্তি। এতক্ষণে মনে হচ্ছে এবার একটু বিছানায় টানছে, শুতে পারলে ভালো হয়। তবে প্রীতম আসুক, প্রীতম এলে তারপরে একবারে ওকে খেতে দেবো। ও তো খেয়েছিল, খেয়েতেই গেছে, আবার খাবে। অর্ক আর প্রীতমের তো ভাত হয়েছিল, আমাদের ঘরে নিরামিষ ভাত হয়েছে, কত করবো বলো এদিক ওদিক করে। তাই প্রীতমকে বলেছিলাম ভাতটা বসিয়ে দাও, আলু সেদ্ধটা করে নাও, কারণ আমি এদিকে অর্ডার করছি। তারপর অর্ডারে রান্না ছিল, প্লাস পুজোর জোগাড় ছিল, উপোস ছিল, সব কিছু। মানে মোটামুটি আজকে দিনটা আমি ভেবেছিলাম হয়তো প্রচুর ঝামেলা দিয়ে যাবে, যাক সকালে একটু ঝামেলা হলো। এখন বাজে হচ্ছে 4টের মতো, মনে হয় একটু রিল্যাক্স বলতে পারো। আর এই যে হাতে যে সুতোটা বেঁধেছি এটাই হচ্ছে আসলে বিপত্তারিণী বতের সুতো। তো জানি না এই সুতোটার মধ্যে কি এমন জোর আছে, মানে সত্যি বলছি এই সুতোটা বাঁধার পর না মনের জোর ক্ষমতা সব কিছু যেন বেড়ে যায়, জানো তো। এখানে একটা জিনিস দেখাচ্ছি, ঠিক আছে? এই ভালোবাসাগুলো আমি কোথায় রাখবো, তারা এই যে দেখো, আজকে আমাদের অনেকগুলো অর্ডার ছিল, সেই অর্ডারের মধ্যে একটা, ও আমাকে মানে দাদা হবে না ভাই হবে আমি জানি না, তো আমার জন্য ধোকলা পাঠিয়েছে। আগের দিনকে আমি দোকানে গিয়ে ধোকলা খেয়েছিলাম, আমার ভালো লাগেনি, তো ওই জন্য আমার জন্য ধোকলা পাঠিয়েছে। কিন্তু আজকে তো আমি খেতে পারবো না, তার কারণ হচ্ছে আজকে বিপত্তারিণী বধ, তো সেই কারণে বাইরে কোনো কিছু খাবো না। জানি এটা ইয়ের নয়, কিন্তু দেখো কত মানে একটা কতটা ভালোবাসা থাকলে মানুষ এটা করতে পারে, তাই না? খাবার অর্ডার দিয়েছে, খাবার গেছে আমাদের এখান থেকে, উনি আবার আমার জন্য এই ঢোকলাটা পাঠিয়েছে। তো দাদা থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে, আমার জন্য এটা পাঠানোর জন্য। আর পার্সোনালি সত্যি তুমি আমাকে চেনো না, তোমাকে আমি চিনি, কিন্তু তাও যে এত ভালোবাসা দিচ্ছ এটাই আমার কাছে অনেক গো। মানে প্রতিদিন ব্লগ দেখো, তার মানে ওই জন্যই জানতে পেরেছে যে আমার আগের দিনকে ধোকলা ভালো লাগেনি, আর ধোকলা খেতে আমার বেশ ভালো লাগে সত্যি। তো দাঁড়াও, এই যে ইস দারুণ দারুণ। তো যাই হোক, ধোকলাটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, তার কারণ হচ্ছে আজকে তো আর খেতে পাবো না। আসলে খেতে পাবো না তা না, মিষ্টির দোকানে মিষ্টি খাচ্ছি, ধোকলাটা খেতে কি আছে, কিন্তু কি বলো তো আজকে খেলাম না। আমি জানি ওই দাদা আমাকে অনেকটাই ভালোবেসে পাঠিয়েছে, কিন্তু আমি কাল সকালে উঠে এটা ব্রেকফাস্টে খাবো সেই কারণে। আর কি বলো তো, আমাদের বাড়িতে না পরোটাটা খাই না, লুচিটাই খাই এইটাতে। তো সেই কারণে জানো তো একটু বড় বড় করে লুচিগুলো ভেজে নিয়েছি, যাতে আমাকে মানে একটু কম কম লুচি করতে হয়, সেই কারণে বলতে পারো। আর যে কোনো জিনিস দেখো আমি করার আগে আগুন একটু পুড়িয়ে নিই, মানে নিরামিষ দিনে, কেন বলো তো মানে আগুনটা শুদ্ধ, তো সেই কারণে। তো যার যেমন একটা মনের একটা থট থাকে এই আর কি। তো প্রথম লুচি তো ফোলে না, তোমরা জানো, একবার একটা দুটো হয়তো ফুলে যায় মাঝে মাঝে লাকিলি, কিন্তু প্রথম লুচি আমার কোনোদিনই ফোলে না। তো দেখো এখানে বড় বড় করে লুচিগুলো করছি, আর প্রতিটা লুচি না ভাটুরা হয়, ছোলা ভাটুরা, সেই ছোলা ভাটুরার মতো ফুলেছিল। আর আমরা কিন্তু মানে যে অর্ডারটা আসে না লুচির, সেই অর্ডারে কিন্তু আটার লুচি প্রোভাইড করি, ময়দার লুচি দিই না। আর সেই কারণে বিশেষ করে আমার লুচিগুলো সবাই খেতে এত ভালোবাসে, জানো তো। সবাই বলে যে দিদি আটার লুচিও যে এত সুন্দর হয় খেতে, আমরা জানতাম না। মানে বিশেষ করে কমেন্ট করে আমাদেরকে, মানে কমেন্ট বলছি সরি, মেসেজ করে এই কথাগুলো বলে যে দিদি আটার লুচি যে এত সুন্দর আলু তরকারি দিয়ে খেতে লাগে, আমরা সত্যি জানতাম না। এত সুন্দর সফট, মানে ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু সফট থাকে ভীষণ। তো এইদিকে দেখো প্রত্যেকটা লুচি ভাটুরার মতো ফুলেছিল। তো এখানে আমরা তিনজন একসাথেই খেতে বসে গেছিলাম, আলুর তরকারি ছিল, সব কিছু নিয়ে খেতে বসে গেছিলাম। আর সত্যি আলুর তরকারিটা খুব ভালো হয়েছিল, জানো তো। তোমাদেরকে একদিন এরকম আলুর তরকারির রেসিপি আমি পরে শেয়ার করব, তোমরা দেখে নিও। এই আলুর তরকারিটা আজকে খুব ভালো হয়েছিল। তো আমি এরকম মাঝে মাঝে বানাই, তো ভাবলাম যে এইভাবেই বানিয়ে আজকে অর্ডারে দিই, দেখলাম খুব ভালোবাসা দিয়েছে সবাই। আর লুচির সাথে কে সস খায় গো, দেখো লুচির সাথে সস নিয়েছে আর আলুর তরকারি, এই ছেলের খাওয়ার কম্বিনেশন দেখলে না মাঝে মাঝে আমারই মাথা ঘুরে টুরে পড়ে যায়, জানো তো। আমি আজকে কিছু বলিনি, কারণ আমার বলার মতো কিছু ক্ষমতাই ছিল না, বলতে পারো পুরো ব্যাপারটাই। উপোস টুপুস সারাদিন গেল, যাই হোক। তো একটা কথা না বললেই নয়, আমি বলি, খারাপ লাগলে তারা বলতে পারো কমেন্টে যে বৃষ্টিদি তুমি এটা ভুল বলেছো, তো আমি সেটা স্বীকার করব।
কিন্তু যদি ভুল না থাকে তাহলে সেটা তো স্বীকার করার কোনো ব্যাপার থাকে না। তো আমাকে একটা কথা বলো, আমি দুদিন আগে যে প্যান্ট আর টপটা পরেছিলাম ওটার মধ্যে কোন কি অসভ্যতামির কিছু ছিল আমি জানতে চাইছি তোমাদের কাছে। একটু দেখে নিও দুদিন আগে যে জিন্সের প্যান্ট ঠিক না, ওটা জিন্সের প্যান্ট ছিল না, ওটা একটা কি বলে কি প্যান্ট বলে আমি নিজেও জানি না, ঠিক আছে। তখন ফ্লিপকার্ট থেকে পছন্দ ছিল, নিয়েছিলাম। প্যান্টটা কত নিয়েছিল, 700 না 800 টাকা দাম নিয়েছিল। একটা টপ নিয়েছিলাম। তো এই ড্রেসটার মধ্যে কি খারাপ আছে একটু দেখে আমাকে জানিও। দুদিন আগে পরেছিলাম, দুদিনই পরেছিলাম মনে হয়। তো ওইরকম ড্রেস নাকি ভদ্রবাড়ির বউরা পরে না, ঠিক আছে, পোশাক আশাক পরে না। তো মানে কথাটার মানে মিনিং শোনো, যারা জিন্সের প্যান্ট পরে, জিন্সের টপ পরে, তারা নাকি ভদ্র নয়, ঠিক আছে। ভদ্রবাড়ির বউও নয়, ভদ্রবাড়ির মেয়েও নয়, কথা মতো, ঠিক আছে। তাহলে ড্রেসগুলো বিক্রি হচ্ছে কেন? ফার্স্ট অফ অল ড্রেসগুলো বিক্রি হচ্ছে কেন ভুল কথা, ঠিক আছে। সে তো অনেক রকম ড্রেস বিক্রি হয়, সবাই তো সব ড্রেস পরে না। কিন্তু ওই ড্রেসটার মধ্যে কী অভদ্রতা আমি আছে বা কী খারাপ আছে আমি তো সত্যিই বুঝতে পারলাম না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, যারা আসলেই শাড়ি পরে নোংরামো করে তাদের কমেন্ট বক্সে কেন গিয়ে এরা প্রতিবাদ করে না, আমি সত্যিই বুঝি না, সত্যিই বুঝি না। এর আগেও আমাকে কমেন্ট করা হয়েছিল, ওই মেয়েটাই কমেন্ট করেছিল, যাই হোক আমি নাম নেব না। তো কমেন্ট করেছিল, তখন আমি জুডিওতে করে ড্রেস ট্রাই করেছিলাম। তো আমি বলেও দিয়েছিলাম সেই সময় যে সব ড্রেস কিন্তু আমি নিইনি, যেগুলো আমার মনে হয়েছিল পরার মতো সেগুলি নিয়েছি। তো পরার মতো যেগুলো নিয়েছি তোমরা দেখেওছো, পরেওছি। আমার কথা হচ্ছে একটা ড্রেস, যে ড্রেসটার মধ্যে কোনো অভদ্রতাই নেই, সেই ড্রেসটাকে নিয়ে একটা মেয়েকে, আমি বুঝিই না এদের মাথার থেকে কোথার থেকে এই থরগুলো আছে। তুমি নিজে পরো না বলে তুমি অন্য কাউকে পরতে দেখলে তুমি তাকে খারাপ বলবে, মানে আমি তো বুঝি না। একটা কথা জেনে রাখবে, শাড়ি পরেও নোংরামো করা যায়। আমি অনেক মেয়েকে দেখেছি শাড়ি পরে নোংরামো করতে, আর কিছু বলবে? শাড়ি পরে ভদ্র সেজেও নোংরামো হয়, এটা কবে তোমরা বুঝবে গো? আমি সত্যি বুঝি না, মানে এই কমেন্টগুলো কেন করো? ফার্স্ট অফ অল যাদের ভালো লাগবে না তারা কেন ভিডিও দেখো আমার? কেন আমার ভিডিওতে দেখে কেউ আজ পর্যন্ত বলেনি যে বৃষ্টি তোমার এটার দেখে নোংরামো লেগেছে বা কিছু, সত্যি বলেনি। হ্যাঁ, আমার কথাবার্তা অনেকের হয়তো বলতে পারো যে বৃষ্টিদি তুমি কথাবার্তাতে এটা অনেক সময় রাগের মাথায় অনেক কিছুই বলে ফেলি, সেটা তোমরা বলতে পারো যে বৃষ্টিদি তোমার এই কথাতে খারাপ লেগেছে বা ওই কথাটা খারাপ। কিন্তু ভাই আমি বুঝতে পারলাম না, আমি কোনোদিনও কোনো শরীরের অঙ্গভঙ্গি দেখিয়ে ভিডিও বানায়নি, খারাপ কোনো কিছু দেখিয়ে ভিডিও বানায়নি। তারপরেও কেন এই কমেন্টগুলো কিছু কিছু মহিলা করে, কিছু কিছু না, পার্টিকুলার উনিই করেছেন দুবার আমি দেখলাম। তো আমি ভদ্রবাড়ির বউ না মেয়ে সেটা তোমাকে দেখতে হবে না, আমি আবারও বলছি দেখতে হবে না। তুমি ভদ্রবাড়ির মেয়ে বউ, ব্যাস ওই অবধি থাকো, ঠিক আছে। একটা ড্রেস নিয়ে মানে যে ড্রেসটার মধ্যে কোনো খারাপই নেই, ঠিক আছে। তোমরা দুদিন আগে দেখো না, ভিডিওটা দেখো একটুখানি, তাহলে বুঝতে পারবে। তো যে ড্রেসটার মধ্যে কোনো খারাপই নেই সেই ড্রেসটাকে নিয়ে কেন যে এরকম মানে বাজে কথা বলে মানুষ, আমি সত্যি বুঝি না। সেখানে না শরীরে কোনো অঙ্গি ভঙ্গি কিছুই দেখা যাচ্ছে না, নর্মালি ক্যাজুয়ালি পরে আমি বেরিয়েছি। আর আমি কি ড্রেস পরবো না পরবো সেটা আমার হাজব্যান্ড বুঝবে রে বাবা। আমার স্বামী জানে আমাকে কোনটা পরে, আমি নিজেও জানি আমাকে কোনটাতে রুচিশীল লাগছে আয়নার সামনে দাঁড়িয়ে, আমার কোন ড্রেসটা পরা যাবে। আমারও ছেলে আছে বাড়িতে, ঠিক আছে। আমিও একটা সমাজের মধ্যে বাস করছি, যদিও বা যে সমাজ যে মধ্যে বাস করছি সেই সমাজ কোনো কাজের না, সেই সমাজ কোনো দায় বিপদে এগিয়ে আসে না, সেই রকম একটা সমাজের মধ্যে বাস করি আমরা, ঠিক আছে। আজকে যদি রাস্তার মধ্যে কেউ কুপিয়ে খুন করে দেয় তবু মানে কাছে এসে তোমাকে বাঁচাবে না, কিন্তু তুমি এখনই দাঁড়িয়ে দুটো কথা বলো, মানে তুমি কিছু ভালো কিছু করো, তখন তোমাকে খোঁচা মেরে সেই জায়গাটা থেকে সরানোর চেষ্টা করবে। এরকম প্রচুর সমাজ আছে, তো সেই সব সমাজকে সত্যি বলছি আমি মানি না। আর অনেকে বলে সেই সমাজে রয়েছে মানো না, মানে সেই সমাজে রয়েছি বলে তাদের কথা মেনে চলতে হবে তার কোনো তো মানে নেই। সেই সমাজ আমাকে তো খাওয়াতেও আসছে না, পড়াতেও আসছে না, আমার খারাপ সারা মানে আমার কোনো কিছুতেই নেই যে সমাজ, সেই সমাজ সত্যি আমি মানি না। আজকে যদি আমাকে রাস্তায় যদি বেরোই, আমাকে যদি কোনো গাড়ি মেরে দিয়ে চলে যায় না, আমি কথার কথা বলছি, অ্যাক্সিডেন্টও হয় না, আমাকে কেউ ছুঁয়েও দেখবে না। কেন জানো? কারণ পুলিশ কেস হয়ে যাবে, কে পরের ঝামেলা নিতে যাবে। এখনকার মানুষদের থট এইটা, মানুষটাকে হসপিটাল নিয়ে গেলে সে যে বাঁচবে সেই মানসিকতা এখন আর নেই গো, সেই মানসিকতা এখন আর নেই। তা তোমরা যে বলো না সমাজে বাদই দাও কথা, নিজের জীবনটা নিজের মতো করে বাঁচো, কে কি বলছে বাদ দাও।
আর আমাকে প্রীতম বলেছে জিন্সের প্যান্ট টপ এগুলো তুই পরতে পারিস, যেগুলো আমাকে আমার হাজব্যান্ড অ্যালাউ করছে পরার জন্য। আর আমি জানি প্রীতম আমাকে এমন কিছু জিনিস পরতে বলবে না বা আমিও করবো না, সেটাও প্রীতম জানে, যেটা আমাদের ফ্যামিলি বা আমাদের যেটা বাড়ির বাইরে বিরুদ্ধে গিয়ে ওগুলো করতে বলবে না আমাকে, ঠিক আছে? জামা কাপড় থেকে। আর ওইটুকু সেন্স আমারও আছে, আমার একটা ছেলে আছে বাড়িতে, ঠিক আছে? মেয়েদের মাদেরকে কতটা ধরে বেঁধে চলতে হয় জানি না, কিন্তু একটা ছেলের মাকে না অনেক ভাবনা চিন্তা করে চলতে হয়, একটু মাথায় রাখবে, কারণ সে ছেলে। আমি যেরকম তাকে দেখাবো, আমার ছেলে পরবর্তীকালে তার জেনারেশনটাকে ঠিক সেইভাবে ক্যারি করবে, তাই না? তাই আমার ছেলেকে সবসময় আমাকে পজিটিভ জিনিসটা দেখাতে হয়, নেগেটিভ কী জিনিস সেটাও দেখাতে হয়, নেগেটিভ জিনিসটা কি করলে খারাপ হবে তার ক্ষেত্রে সেটাও দেখাতে হয়। আমি এইটুকু জানি, আমি মা হিসেবে আমার সন্তানকে যথেষ্ট ভালো একটা শিক্ষা দিই, এইটুকু আমি চোখ বন্ধ করে জানি। এবার আমার ছেলে কতটা নিতে পারবে সেটা আমি সত্যি জানি না, কিন্তু আমার যেটুকু মা হিসেবে দেওয়া দরকার আমি দিই। বাকিটা তোমরা ভিডিও দেখো এইটুকুখানি, বেশি পার্সোনাল ব্যাপারগুলোতে ইন্টারফেয়ার না করাই ভালো আমি বলবো। এবার অনেকেই অনেক কিছু এবার বলবে এখানে যে তুমি পার্সোনাল ব্যাপার নিয়ে আসছো, আমি নিয়ে আসি ঠিক আছে, যেগুলো নিয়ে আসি সেগুলো নিয়ে বলো, কিন্তু আমি কি পড়ছি না পড়ছি সেটা নিয়ে কি, মানে আমি সত্যি বুঝি না। আমি ড্রেসটার মধ্যে কিছু খারাপ ভাবিনি, মানে আমি তো এমন অনেক মেয়েকে দেখেছি, এখনও দেখি ইউটিউবে, আমি কারোর নাম নিই না, জানো তো? আমি কন্ট্রোভার্সি জিনিসটাই পছন্দ করি না, যে শাড়ি পরেছে এত বাজেভাবে পরেছে যে সেই হিসেবে ভিউজ আসছে। আমার তো দরকার নেই রে বাবা ওসব করার। আমি ডেলি রুটিন শেয়ার করি, আমাকে মানুষ যেটা দেখতে ভালোবাসে দেখুক, না দেখতে ভালোবাসলে দেখবে না, স্কিপ করে যাবে, আমি তো অত মাথা ঘামাই না। হ্যাঁ, আমার এখান থেকে একটা আর্ন আসে, আমি চেষ্টা করি যে আমার মিনিমাম আর্নিংটা যেটা হয় সেটা নিয়ে আমি চেষ্টা করি, কিন্তু তার জন্য যে আমাকে নোংরাভাবে ভিডিও করতে হবে তার তো কোনো মানে নেই। যাই না, এবার তোমাদের ব্যাপার, তোমরা কী করবে? উপোস করেছি, আর বেশি ঘুরতে চাই না। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা।